ওয়েলকাম টু পলিটেকনিক স্টাডি অ্যান্ড জব সলিউশন বিডিতে। আমি জিএম আশরাফুল ইসলাম। আমি অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি কারণ আমি মাঝখানে খুব ব্যস্ত ছিলাম, এজন্য আমি দুঃখিত। পরবর্তীতে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা আমার চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আমার চ্যানেলটি দিন দিন ভালোই আমি সাড়া পাচ্ছি, এজন্য ভিডিও বানাতে আগ্রহ পাচ্ছি। তো আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ভিডিও যখন আপনারা না দেখে প্রথমে অল্প একটু দেখে কেটে দেন তখন আমার ভিডিওটি ইউটিউবের সার্চে নিচের দিকে চলে যায়। আপনারা যখন দেখার সময় লাইক করবেন বা কমেন্ট করবেন তখন ভিডিওটি উপরের দিকে থাকে সার্চের। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি একটা নতুন বিষয়, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। এখন এইটা পড়ানোর আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই জিনিসটা কি আসলে, কোথায় লাগে, কিভাবে লাগে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, এই চিত্রে খেয়াল করুন তো, একটা পাইপ আছে পানির। তো এখন এই পানির পাইপের মধ্যে একটা প্রান্তের নাম এ আর একটা প্রান্তের নাম বি। এখন আপনারা ভাবুন তো যে এ প্রান্ত থেকে বি প্রান্তে পানি পাঠাবেন, মানে পানি প্রেরণ করবেন, এ প্রান্ত থেকে প্রবেশ করাবেন, বি প্রান্ত থেকে বের করবেন, সেটা সম্ভব হবে। কিন্তু আপনি যখন বি প্রান্ত থেকে পানি প্রবেশ করাবেন এবং এ প্রান্ত দিয়ে বের করতে যাবেন, সেটা প্রবাহিত করা যাবে না। এরকম কি এমন করলে, পাইপের মধ্যে কি এমন করলে পরে এ প্রান্ত থেকে পানি প্রবেশ করালে বি প্রান্তে যাবে, কিন্তু বি প্রান্ত থেকে পানি প্রবেশ করালে এ প্রান্তে যাবে না, সেটা আপনারা একটু চিন্তা করতে থাকুন। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আসলে ডায়োডটা কি, সেমিকন্ডাক্টর ডায়োড আসলে কি সেটা আমরা জানবো। তো সেমিকন্ডাক্টর ডায়োড হচ্ছে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন একত্র করে একটি ক্রিস্টাল পদার্থ তৈরি করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে ডায়োড। মানে নতুন একটি কম্পোনেন্ট তৈরি করা হয় এবং যেটাতে কি করা হয়, পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে একত্রিত করে একটা ক্রিস্টাল তৈরি করা হয়। তো নিচে যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দুইটি ছবি আছে, একটি নিচে ডায়োডের ছবি আছে এবং এই ডায়োডের উপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে এই ডায়োডের সার্কিটে ব্যবহৃত প্রতীক। এই প্রতীকগুলো দেখলেই সার্কিটের মধ্যে বোঝা যাবে যে এখানে ডায়োড আছে। আর ডায়োডের কালো যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, এই পাশে বড় কালো যে অংশ, এই পাশে যে টার্মিনালটা থাকে সেটাকে বলা হয় অ্যানোড, এবং ডায়োডের যে স্ট্রিপ মানে সাদা রঙের যে অংশ এখানে আছে, যেটা কিন্তু এইখানে প্রতীকের মধ্যে দাগ দিয়ে দেখানো হয়েছে, সেটা আসলে হচ্ছে ক্যাথোড মানে নেগেটিভ টার্মিনাল। তো এখন আমাদের যে প্রশ্নটি আপনাদেরকে প্রথমে করেছিলাম যে পাইপের মধ্যে এক প্রান্ত দিয়ে পানি প্রবেশ করিয়ে অন্য প্রান্তে বের করা যায়, কিন্তু অন্য প্রান্ত থেকে প্রবেশ করিয়ে অপর প্রান্তে বের করা যায় না, কি এমন পদ্ধতি আছে যেটা করলে পরে এরকম হবে? তো আমরা দেখে আসি। আচ্ছা, এখন দেখুন, প্রথমে উপরের চিত্রটা খেয়াল করুন। আপনি প্রথমে এ প্রান্ত থেকে, এইটা ধরুন এ প্রান্ত, এই পাশে ধরুন বি প্রান্ত। তো আপনি এ প্রান্ত থেকে বি প্রান্তে পানি প্রবেশ করায় বের করতে চান, তাহলে আপনি কি করবেন, ওয়াটার ফ্লোটা এদিক থেকে করবেন। তো ওয়াটার ফ্লো যখন আপনি এদিক থেকে করবেন তখন আপনি যদি দেখেন এর ভিতরে, এই পাইপের ভিতরে যদি আপনি একটি ভালভ তৈরি করেন, যেই ভালভের মধ্যে এই প্রান্তটা হচ্ছে ফিক্সড পার্ট এবং এইটা হচ্ছে মুভিং পার্ট, এই যে লম্বা যেটা এটা হচ্ছে মুভিং পার্ট, মানে এটা হচ্ছে এদিক ওদিক মুভ করা যায়, আর এটা হলো ফিক্সড, এটা কোনো জায়গায় মুভ করা যাবে না। তাহলে কি এমন আমরা যে চিন্তা করতেছিলাম যে কি করলে পরে পানি একদিক থেকে প্রবাহিত হবে আরেক দিক থেকে প্রবাহিত হবে না, তো দেখুন এই বাল্বটা যখন আমরা লাগালাম তখন পানি এদিক থেকে আমি ফ্লো করাবো, তাহলে ঘটনাটা কি হবে, পানির ধাক্কা যখন এখানে এসে এই বাল্বের মধ্যে লাগবে তখন যেহেতু এইটা হচ্ছে মুভেবল এবং এটা কি করবে, এদিক থেকে সরে উপরের দিকে চলে যাবে। দেখুন পানির ধাক্কা পেয়ে এটা এখানে ছিল সেটা এখানে চলে গেল, ফলে ওয়াটার কিন্তু এখান দিয়ে ফ্লো হয়ে বি প্রান্তে চলে আসতে পারবে। আচ্ছা, এবার ভিন্ন কথা চিন্তা করুন, পানির প্রবাহ এবার এই দিক থেকে করবেন। নিচের চিত্রটা খেয়াল করুন, জিনিসটা এমন আছে, এখন পানির প্রবাহটা আপনি করলেন হচ্ছে এই পাশ থেকে, ফলে কি ঘটনা ঘটবে, নিচের চিত্রটা খেয়াল করুন, পানির ধাক্কা এসে যখন এইখানে লাগবে তখন এটা কিন্তু এদিকে আসার চেষ্টা করবে। তো যখন এদিকে আসবে, এইখানে একটা ফিক্সড পার্ট আমি আগেই বলেছিলাম, এই ফিক্সড পার্টে যখন এসে এটা
লেগে যাবে তখন কিন্তু এইখান থেকে আর সরতে পারবে না, ফলে পানি কিন্তু এখানে আটকা পড়ে যাবে। খেয়াল করুন, পানির ধাক্কায় এটা এখানে লেগে গেল, যার কারণে পানি কিন্তু এখন এই পাশ থেকে এই পাশে প্রবাহিত হতে পারছে না। তো কি ঘটনা ঘটলো আসলে? ঘটনাটা হলো যে এটা যদি আপনি কারেন্টের সাথে চিন্তা করেন, যে আপনি একদিক থেকে প্রবাহিত করছেন, সেটা প্রবাহিত হচ্ছে, কিন্তু অপর পাশ থেকে যখন আপনি কারেন্ট প্রবাহিত করতে যাচ্ছেন সেটা প্রবাহিত হচ্ছে না। তাহলে ইলেকট্রনিক সার্কিটে এমন কিছু জায়গা আছে যেই সমস্ত জায়গায় আপনার শুধুমাত্র একদিক থেকেই কারেন্ট প্রবাহ করা প্রয়োজন, অপর দিক থেকে কারেন্ট প্রবাহিত হলে আটকে দেওয়া প্রয়োজন। সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি ডায়োড ইউজ করতে পারবেন। এবং এটাই আমি বলছিলাম যে ডায়োডটার কাজটা আসলে কি, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে, যে ডায়োডটা যে আমরা ব্যবহার করব এটা কোথায় ব্যবহার করব, কি কাজে ব্যবহার করব। এটাই হলো মূল কারণ, যে ডায়োডটা হচ্ছে মূলত একমুখী কারেন্ট প্রবাহ করানোর জন্য এই কম্পোনেন্টটা আমরা ব্যবহার করে থাকি। তো এইবার আসি আসলে ডায়োড নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। তো দেখুন, আমি এখানে একটা ছবি দিয়েছি। বাম পাশের যে ছবিটা আছে সেই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সংখ্যক পজিটিভ চার্জ এবং অল্প কিছু নেগেটিভ চার্জ। তো আপনারা এখন গেস করুন যে এটা কোন সাবস্ট্রেট। এটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর নাকি এন টাইপ সেমিকন্ডাক্টর? আচ্ছা, খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে পজিটিভ চার্জের সংখ্যা কিন্তু বেশি। যেহেতু পজিটিভ বা হোল চার্জের সংখ্যা বেশি, মানে মেজরিটি চার্জ ক্যারিয়ারই হচ্ছে পজিটিভ, তার মানে এটা পি টাইপ সাবস্ট্রেট। আর ডান পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে নেগেটিভ চার্জের সংখ্যা বেশি, তার মানে এন টাইপ সাবস্ট্রেট। তো এখন এই দুইটা সাবস্ট্রেট যখন একত্র করা হয় তখন কি ঘটনা ঘটে? আমরা একটা জিনিস বুঝতে হবে যে পি টাইপ এবং এন টাইপ যখন একত্র করে ডায়োড তৈরি করা হয় তখন কিন্তু সেটা একসাথে জোড়া লাগানো হয় না। পুরা একটা সেমিকন্ডাক্টরের উপরে পি টাইপ ডোপিং করা হয় এবং এন টাইপ ডোপিং করা হয়। আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাইছি যে দুইটা একত্র করে সংযোগ করা হয়, এরকম আসলে কিন্তু বাস্তবে হয় না। মানে বাস্তবে কিন্তু এইভাবে সংযুক্ত হয় না পি টাইপ এন টাইপ। বাস্তবে যেটা হয় যে এরকম পুরো একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টালের উপর পি টাইপ, মানে আমরা যে ত্রিযোজী যে মৌল সেগুলো ডোপিং করা হয়, আর এই পাশে পঞ্চযোজী যে মৌল সেগুলো ডোপিং করা হয়। ফলে মাঝখানে কিন্তু একটা জাংশন তৈরি করা হয় এবং এই জাংশনটাকেই বলা হয় হচ্ছে পি এন জাংশন। তো দেখুন, যখন এই পি এন জাংশনটাকে একত্র করা মানে তৈরি করা হলো তখন কি ঘটনা ঘটে? তখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আমি যেটা বুঝিয়েছি যে এই পাশের যে ইলেকট্রন চার্জ সেটা কি হয়, এই পাশে হোল চার্জের মধ্যে চলে যায়। ফলে একটা জিনিস আপনাকে এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে ডোনার অ্যাটম, মানে যে সমস্ত অ্যাটমগুলো ইলেকট্রন প্রদান করে, যেমন এই যে পি টাইপের মধ্যে আপনি দেখেন ইলেকট্রন কি করছে, এইখান থেকে এই যে এন টাইপের ভিতরে যে ইলেকট্রন আছে সেগুলো কি করছে, সেগুলো কিন্তু পি টাইপের মধ্যে চলে আসছে। তার মানে কি, ইলেকট্রন এরা দান করতেছে। তো ডোনার অ্যাটম দান করে কি আয়ন তৈরি করে? পজিটিভ আয়ন। আর অ্যাকসেপ্টর মানে হচ্ছে এই যে হোল চার্জ, এই হোল চার্জগুলো কি করতেছে, এই পাশে থাকা ইলেকট্রনগুলোকে কি করতেছে, গ্রহণ করতেছে, এবং গ্রহণ করে তারা কি আয়ন তৈরি করছে, নেগেটিভ আয়ন তৈরি করছে। ফলে এই দুই পাশে যে ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে, এবং এইটা একটা দেয়ালের মতো কাজ করছে, একটা পটেনশিয়াল ব্যারিয়ারের মতো কাজ করছে। খেয়াল করুন এই চিত্রটাতে, এখানে এই যে যখন হোল চার্জ, এখানে যখন হোল চার্জ, এগুলো কিন্তু হোল চার্জ, আর এটা হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন এখানে এসে হোল চার্জের মধ্যে বসে নেগেটিভ আয়ন তৈরি করছে, আর এখান থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে এখানে পজিটিভ আয়ন তৈরি হয়েছে। ফলে এই যে মাঝখানে যে জায়গা, এই জায়গাটার নামকে আমরা বলছি পটেনশিয়াল ব্যারিয়ার অথবা ডিপ্লেশন রিজিয়ন, এই দুইটাই কিন্তু বলা যায়। তো এখন ঘটনাটা হচ্ছে যে যখনই এরকম তৈরি করে ফেলবে, মানে এর কোনো প্রকার ব্যাটারি সংযোগ ছাড়াই বা কোনো বাইরে থেকে কিন্তু আমরা এক্সটার্নাল কোনো সোর্স সংযোগ করি নাই, এইটা কিন্তু যখন তৈরি করা হয় তখনই এই ঘটনা ঘটছে, তখনই কিন্তু এই পদার্থের মধ্যে এই ঘটনা ঘটছে। ফলে এই জায়গাটায় একটা যে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটা একটা দেয়ালের মতো কাজ করছে। ফলে যখনই এই লেয়ার তৈরি হয়ে যাবে তখন এই পাশ থেকে হোল চার্জ কিন্তু এই পাশে আসতে পারবে না, আবার এইখান থেকে ইলেকট্রন চার্জও কিন্তু এই পাশে যেতে পারবে না বা মুভ করতে পারবে না। মূলত মুভ করে হচ্ছে ইলেকট্রন, হোল জায়গায় থাকে
আর মুভ করে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন এই পাশে যেতে পারবে না, কেন? কারণ হচ্ছে এখানে একটি বাধা তৈরি করা হয়েছে। এই যে নেগেটিভ আয়ন এখান থেকে যখন হোল চার্জ এখানে আসার চেষ্টা করবে, সে কিন্তু আসলে পারবে না, কারণ এই নেগেটিভ আয়ন আর এটাও তো নেগেটিভ, মানে এটাও নেগেটিভলি চার্জ, এটাও নেগেটিভলি চার্জ। তো নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, যার কারণে এরা কিন্তু এখান থেকে এই পাশে যেতে পারবে না। তো এখন এইটা কিন্তু হচ্ছে প্রাথমিক অবস্থায়। এই অবস্থায় এই ঘটনাটা এরকমভাবে যখন ডায়োডটা তৈরি করা হয়েছে তখন এরকম এর ভিতরে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য আর কি ডায়োডের। তো এখানে আমি ছবির মাধ্যমে দেখিয়েছি যে পজিটিভ আয়ন হচ্ছে এইগুলা, আর এটা হচ্ছে নেগেটিভ আয়ন, এগুলো হচ্ছে হোল চার্জ, এগুলো হচ্ছে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার আর কি। তো এরপরে আমরা চলে যাই যে পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু আসতে পারে যে ডিফিউশন কারেন্ট কি। এই বইয়ের মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে ডিফিউশন কারেন্ট। এখন আমি এখানে সংজ্ঞা কি দিয়েছি ডিফিউশন কারেন্টের? সংজ্ঞা দিয়েছি হচ্ছে সেমিকন্ডাক্টর ক্রিস্টালে যখন চার্জ ক্যারিয়ারগুলো উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলে ধাবিত হয়ে সর্বত্র ঘনত্ব সমান করার সময় কারেন্ট প্রবাহ হয় তখন তাকে ডিফিউশন কারেন্ট বলে। মানে যে জিনিসটা বোঝাতে চাইছি যে দেখেন এখানে কি চার্জের সংখ্যা বেশি? হোল চার্জ, আর এখানে কি চার্জের সংখ্যা বেশি? ইলেকট্রন চার্জ। তো সেটা হচ্ছে কি উচ্চ ইলেকট্রন কিন্তু এখানে আছে, মানে অনেক বেশি ইলেকট্রন এখানে আছে, ফলে ধর্মটা কি? ধর্মটা হচ্ছে যে উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলে যাবে। তার মানে যেহেতু এখানে ইলেকট্রন কম আছে, তাহলে ইলেকট্রন কি করবে? এইখান থেকে এই পাশে আসার চেষ্টা করবে। তো সেইটাই হয়েছে, ইলেকট্রন যখন এই পাশে আসার চেষ্টা করছে তখন একটা কারেন্ট কিন্তু ইলেকট্রন কিন্তু প্রবাহ হয়েছে। তো ইলেকট্রন প্রবাহ হওয়া মানে কি? ইলেকট্রন প্রবাহ হওয়া মানে হচ্ছে কারেন্ট প্রবাহ হওয়া। সো এইখানে ওই ইলেকট্রনগুলো এই পাশে আসার কারণে যে কারেন্ট প্রবাহিত হয়েছে সেটাই কিন্তু ডিফিউশন কারেন্ট। সো এটা কিন্তু কোনো ব্যাটারি কানেকশন ছাড়াই এই কারেন্টটা প্রবাহিত হয়েছে। এটা কিন্তু বাইরের এক্সটার্নাল যে সোর্স বা ভোল্টেজ সেটার সাথে কোনোভাবেই সম্পর্কিত না। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, এখন আমরা দেখব যে ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং কিভাবে করা হয়। সো ডায়োডের বায়াসিং, অর্থাৎ ডায়োডের বায়াসিং বলতে কি বুঝি? ডায়োডের মধ্যে যখন বাইরে থেকে আমরা কোনো সোর্স প্রয়োগ করে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ করার চেষ্টা করব তখন তাকে বায়াসিং বলে। তো এই বায়াসিং দুই ধরনের হয়ে থাকে, একটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াসিং আর একটাকে বলা হয় রিভার্স বায়াসিং। এখন ফরওয়ার্ড বায়াসিংটা আমরা দেখব। চিত্রটা খেয়াল করুন, এটা একটা সেমিকন্ডাক্টর ডায়োড এবং এই ডায়োডের মধ্যে পি টাইপ টার্মিনাল আছে, এন টাইপ টার্মিনাল আছে। মানে এন টাইপের সাথে সংযুক্ত যে টার্মিনাল সেটা এন টাইপ টার্মিনাল, আর পি টাইপের সাথে সংযুক্ত যে টার্মিনাল সেটাকে আমরা বলছি হচ্ছে পি টাইপ টার্মিনাল। তো এখন যদি আমরা এই পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযোগ করি এবং এন টাইপের সাথে যদি ব্যাটারির নেগেটিভ সংযোগ করি তখন যে বায়াসিংটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনালটা পি টাইপের সাথে, এই একটা জিনিস মনে রাখলেই হবে যে পজিটিভ টার্মিনাল যদি সবসময় পি টাইপের সাথে সংযোগ হয় দ্যাটস মিন এটা ফরওয়ার্ড বায়াসিং। নেগেটিভ টার্মিনাল যদি এন টাইপের সাথে সংযোগ হয় ফরওয়ার্ড বায়াসিং। মানে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, এমন যেখানেই হোক না কেন সেটা ফরওয়ার্ড বায়াসিং হবে। আর ফরওয়ার্ড বায়াসিং এর ফলে কি ঘটনা ঘটবে আমরা এখন সেটা দেখব। দেখুন, ফরওয়ার্ড বায়াসিং যখন করা হবে তখন কি ঘটনা ঘটবে? তখন এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে এখানে লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, তো এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর এই পাশে নীল দাগ দিয়ে দেখানো হয়েছে নেগেটিভ টার্মিনাল। তো যখন ফরওয়ার্ড বায়াসিং করা হচ্ছে, এই চিত্রে আমি আরেকবার একটু ফিরে আসি। এখানে যখন ফরওয়ার্ড বায়াসিং করা হবে এখানে কিন্তু প্রথমে আমরা বলেছিলাম যে ডায়োডের মধ্যে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, যেটার কারণে এই পাশের ইলেকট্রন এই পাশে হোলের মধ্যে আসতে পারে না। তো এই যখন আমরা ব্যাটারিটা সংযোগ করব সেই ব্যাটারিটা একটা চার্জ প্রয়োগ করবে। কি চার্জ? এখান থেকে পজিটিভ চার্জ কি হবে? এখান থেকে পজিটিভ চার্জ কিন্তু এখানে আসবে, আর এখান থেকে কি হবে? নেগেটিভ চার্জ কি হবে? নেগেটিভ চার্জগুলো এখানে আসবে। ফলে খেয়াল করুন একটা জিনিস, এখান থেকে নেগেটিভ চার্জ আসতেছে, এখানেও এসে দেখলো এখানে কি নেগেটিভ চার্জ। ফলে এই নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে?
আমরা নিশ্চয়ই জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে সবসময় বিকর্ষণ করে। তাহলে নেগেটিভ চার্জ যদি আসে, তাহলে নেগেটিভ চার্জ এসে এখানে কি হবে, এই নেগেটিভ চার্জগুলোকে ধাক্কা দিবে। কেন ধাক্কা দিবে? কারণ এখানে একটা জিনিস বলে রাখি, এইখানে যে ব্যাটারিটা আমরা সংযোগ করছি, ধরুন এই ব্যাটারিটা হচ্ছে ভেরিয়েবল, মানে আমরা এর মান কমাতে পারবো, বাড়াতে পারবো, এর ভোল্টেজের মান। তো আমরা এখন কি করব, ধরেন ব্যাটারিতে প্রথমে ভোল্টেজ আসছে 0.1, সেটাকে আমরা বাড়িয়ে 0.2, এভাবে আস্তে আস্তে বাড়াবো। তো এই মাঝখানে যে আমি বলেছিলাম যে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে, সেটার কিন্তু একটা কি আছে, চার্জ আছে। আমি বলেছিলাম না সেটা একটা ব্যাটারির মতো কাজ করছে। তো এইখানে যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের বেশি এই সোর্সের ভোল্টেজ না হবে, ততক্ষণ কিন্তু এই ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহ করা যাবে না। কেন? কারণ এখান থেকে যখনই আপনি ভোল্টেজ পাবেন, সেই ভোল্টেজটা যদি এই ডিপ্লেশন রিজিয়নের ভোল্টেজের থেকে কম হয়, তাহলে তো এই ডিপ্লেশন রিজিয়নটা ভাঙা সম্ভব হবে না। ফলে কি হতে হবে, যে এই ডিপ্লেশন রিজিয়নের যে ভোল্টেজ সেটা ভাঙতে হবে। সো এই ডিপ্লেশন রিজিয়নের যে ভোল্টেজ, সেটা সাধারণত সিলিকন দিয়ে তৈরি যে ডায়োড, সেটার জন্য 0.7 ভোল্ট, আর জার্মেনিয়াম দিয়ে তৈরি যে ডায়োড, সেটার মধ্যে 0.3 ভোল্ট হয়ে থাকে। তো আপনি এখন একটা জিনিস খেয়াল করুন, আপনার যে এখানে ব্যাটারিটা সংযোগ করেছেন, সেটা যদি ধরে নিন এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। তো সিলিকন ডায়োডের এই ডিপ্লেশন রিজিয়নে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা ধরুন 0.7, তাহলে নিশ্চয়ই আপনাকে এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করাইতে গেলে 0.7-এর চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে এই ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত আপনি 0.7-এর উপরে ভোল্টেজ প্রবাহিত না করাইতে পারবেন এই দিক থেকে, ততক্ষণ কিন্তু ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যখনই আপনি 0.7 ভোল্টের উপরে ব্যাটারির ভোল্টেজটা করবেন, অর্থাৎ এই ব্যাটারির ভোল্টেজটা যদি 0.7-এর উপরে হয়, তখনই শুধুমাত্র এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো যেটা বলছিলাম, ধরেন এই ব্যাটারির ভোল্টেজটা 0.7-এর উপরে, ফলে কি হবে দেখুন, ফলে এই নেগেটিভ চার্জগুলো এই এন টাইপের ভিতরে আসবে, পজিটিভ চার্জগুলো পি টাইপের ভিতরে আসবে। ফলে নেগেটিভ চার্জগুলো এন টাইপে এসে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে এবং পজিটিভ চার্জ এই হোল চার্জগুলোকে ফোর্স করবে। ফলে কি হবে, এইখানে যে ডিপ্লেশন রিজিয়নটা তৈরি হয়েছিল, মানে ওই যে রিকম্বাইনের কারণে আয়ন তৈরি হয়েছিল, সেই জায়গাগুলোতে আবারও হোল চার্জ এবং ইলেকট্রন চার্জগুলো যে সমাবেত হওয়ার চেষ্টা করবে। ফলে এই ডিপ্লেশন রিজিয়নটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে, মানে চিকন হতে থাকবে। যখনই আস্তে আস্তে এরকম চিকন হয়ে যাবে, একটা সময় গিয়ে এই ডিপ্লেশন রিজিয়নটা আর থাকবে না। ফলে এই পাশে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসতে পারবে। আরেকটা জিনিস আমরা বলে রাখি, ইলেকট্রন যেদিকে ফ্লো হবে, কারেন্ট কিন্তু তার বিপরীত দিকে ফ্লো হবে। এখন এটা কেন হয়, এটা কিন্তু খুব বড় আলোচনা, সেটা আমি যাচ্ছি না। জাস্ট এই জিনিসটা আপনি মনে রাখেন যে ইলেকট্রন যদি ডান থেকে বামের দিকে যায়, তার মানে কারেন্ট কিন্তু বাম থেকে ডানের দিকে আসবে। ঠিক আছে, তার মানে দেখেন ইলেকট্রন এদিক থেকে এই পাশে যাচ্ছে, তার মানে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, পজিটিভ থেকে অফকোর্স ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট ফ্লো হবে। তো দেখি আমরা পরের স্লাইডে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু দেখেন এই যে নীল যে জায়গাগুলো, সেটা কিন্তু ইলেকট্রন কোথায় ফ্লো হচ্ছে, ইলেকট্রন কিন্তু এইদিকে ফ্লো হচ্ছে। আর এই যে দেখেন ডিপ্লেশন রিজিয়নটা কি হচ্ছে, সংকীর্ণ হচ্ছে, আর একটা সময় তার আর অস্তিত্ব থাকবে না। ফলে ইলেকট্রন চার্জ কিন্তু এখান থেকে প্রবাহিত হয়ে পি টাইপ টার্মিনাল বা পজিটিভ টার্মিনালে চলে আসতে পারবে। ফলে এর মধ্যে কি হবে, এর মধ্যে কারেন্ট প্রবাহ শুরু হবে। এবং কারেন্ট প্রবাহ কিন্তু এই যে নেগেটিভ টার্মিনাল দিয়ে হবে না, নেগেটিভ টার্মিনাল দিয়ে এখানে দেখাচ্ছে যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, কারেন্ট কিন্তু পজিটিভ থেকে এই দিক থেকে এই দিকে আসবে, তার মানে এই দিক থেকে এই দিকে আসবে, পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে আসবে। সো এই ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, এবং যারা নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি পরবর্তীতেও আরও অনেকগুলো ভিডিও রেগুলারলি আমার দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।